বিষয়টার উপর হ্যালো, আমি আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা একটু অভিনব সেদিক থেকে হচ্ছে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে দৃষ্টিভঙ্গি। ব্যাপারটা একটু সহজ করে বলি। আমাদের সংস্কৃত বলা আছে যে অন্ধের হস্তি দর্শন, মানে যে অন্ধ সে যখন বারান্দার একটা থামকে জড়িয়ে ধরে তখন তাকে বলে দেওয়া হয় এটা হচ্ছে থাম। এবার সে যখন একটা হাতির সামনের পাটাকে জড়িয়ে ধরে তখন মনে করে এটা সেই থাম। কানটাকে যখন হাত দিয়ে দেখে তখন মনে করে এটা ওটা কুলো। এই যে কিছু দেখতে না পেয়ে সবটাই অনুমানের উপর বলা, সেটা হচ্ছে অন্ধের হস্তি দর্শন। আমি অন্ধের হস্তি দর্শন বলবো না, আমি বলবো চক্ষুষ্মানের বিশ্ব দর্শন। যে চোখে দেখতে পায় তার দেখাটা কিরকম অদ্ভুত হয়ে যায়, সেটা হচ্ছে আমার বলার বিষয় ছিল। ব্যাপারটা একটু খোলসা করে বলি। আমরা 4 বন্ধু, তখন সেই লড়াইয়ের যুগ চলছে 70-এর দশকে। আমরা 4 বন্ধু গ্রামে গিয়েছি, গ্রামের লোকের সঙ্গে কাজকর্ম করবো, রাজনীতি খানিকটা কাজকর্ম করবার জন্য আমরা গিয়েছি। এবং সকাল থেকে গ্রামে গিয়ে আমরা লোকজনের সঙ্গে মেলামেশা করছি, তাদের বোঝাচ্ছি, তাদের বাড়িতে মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি, তাদের সঙ্গে আলোচনা করছি এবং যতটা কায়দা করে পারা যায় তাদের মধ্যে পলিটিক্যাল ব্যাপার দেওয়া যায় কিনা এই সমস্ত চেষ্টা আমরা করছি। করতে করতে বিকেল হয়ে সন্ধে হয়ে এলো। সন্ধেবেলা আমরা তখন 4 বন্ধু একটু ক্লান্ত হয়ে পড়েছি। আমরা একদম গ্রামের শেষের প্রান্তে গিয়ে সামনে ধুধু করছে ধান ক্ষেত, সেটা হচ্ছে কার্তিক মাসের শেষের দিকটা। ধানগুলো সব হলুদ হলুদ হয়ে এসছে এবং সারা মাঠ জুড়ে, দিগন্ত স্থিত মাঠ জুড়ে সেই হলুদ ধানের সমারোহ আমরা অবাক হয়ে দেখছি। এরকম দেখতে দেখতে হঠাৎ দেখি সে দূর দ্বীপচক্রবাল থেকে একটা গোটা বড় চাঁদ, একেবারে গোটা চাঁদ আস্তে 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 প্রান্ত থেকে উঠছে। এবং চাঁদটা যখন একটুখানি উপর উঠেছে, আমরা সেই চাঁদের ভরা জ্যোৎস্নার আলোতে একদম অভিভূত হয়ে গেছি। নিচে বিস্তৃত ধান ক্ষেত, উপরে বিস্তৃত আকাশ, তার মাঝখানে একটা গোল চাঁদ, পরিপূর্ণ গোল একটা চাঁদ আলো ছড়িয়ে দিয়ে আকাশের উপর যেন হাসছে। আমরা সফরবাসী, এরকম খোলা বাজারে খোলা চাঁদ আমরা কোনোদিন দেখিনি। অবাক হয়ে গেছি, বিস্মিত হয়ে গেছি এবং এত আবেগ নির্ভর হয়ে পড়েছি আমরা যে আমাদের মধ্যে একটা বন্ধু গান জানতো। তখন সবে দেবব্রত বিশ্বাসের রেকর্ডটা বেরিয়েছে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গ্রহণে, দেখা হয়েছিল তোমাকে আমাকে কি জানি কি মহালবণে। সারা প্রান্ত জুড়ে গান ভেসে চলছে, আকাশ জোড়ায় গোল একটা চাঁদ। আমরা 4 বন্ধু অভিভূত হয়েছি। এক বন্ধু গান ধরেছে রবীন্দ্রসঙ্গীত। আমরা যারা গান জানি না, গাইতে পারি না, তারা আবেগ নির্ভর হয়ে গলা মিলিয়েছি এবং আমরা গলা মিলিয়ে উচ্চস্বরে গান গাইছি। এরকম যখন গানের পালা চলছে তখন হঠাৎ থেকে গ্রামবাসী হই হই করতে করতে ছুটতে ছুটতে এলো এবং হঠাৎ ছুটে আমাদের কাছাকাছি আমাদের দেখতে পেয়ে থমকে গেল। ও আপনারা? আমরা গান থামিয়ে দিলাম। আমরা বললাম কেন ভাই, কিছু
অপরাধ হয়েছে? কারণ সারাদিন ওদের সঙ্গে কাজ করেছি, সব চেনা জানা হয়ে গেছে। বললেন না, আপনারা মনের সঙ্গে গান গেয়েছেন কেন? আমরা দেখুন আকাশে এই যে গোল চাঁদ, পূর্ণিমার চাঁদ, এই ভরা ধান খেতে মোটার উপর চাঁদ, এদিকে আমাদের গান গাইতে ইচ্ছে হচ্ছে। আপনার শুধু চাঁদ চুকুই দেখলেন, চাঁদের চারপাশে একটা হালকা সাদা গোল রেখা পড়ে আছে, সেটা দেখছেন? আমি বলছি না, দেখিনি তো। ভালো করে দেখুন, আমরা তাকে দেখে পূর্ণিমার গোল চাঁদের চারদিকে একটা সাদা রেখা পড়ে আছে। এটার মানে কি জানেন? এর মানে হচ্ছে আজকে রাত্রে বৃষ্টি অবশ্যম্ভাবী। কার্তিক মাসের শেষে যদি বৃষ্টি নামে তাহলে সমস্ত পাকা ধান নষ্ট হয়ে যাবে। হেমন্তে যে ধান কাটা শুরু হওয়ার আগেই সমস্ত ধান গাছ নষ্ট হয়ে যাবে। আমরা এই চাঁদে গায়ে সে আলো দেখে আমরা বিনিদ্র রজনী উদ্বেগে কাটাচ্ছি, আর আপনারা প্রাণের সুখে গান গাইছেন। সেই দিন বুঝেছিলাম আমাদের যা দেখেছি দেখাতে সব নয়। দেখে তো চোখ, কিন্তু বোঝে কে? বোঝে তো মন। অতএব চোখে দেখাতে সবচেয়ে বড় কথা নয়, ভেতরের মন থেকে যদি সেটাকে উপলব্ধি করতে পারা যায় তাহলে সেই দেখাটা সেই দেখার মতো হয় না। ওই জন্য দেখুন না, এই গোটা চাঁদ, পূর্ণিমার এই গোটা চাঁদকে দেখে আমাদের দেশের এক কিশোর কবি দুর্ভিক্ষের বাজারে বসে 1350 মহা দুর্ভিক্ষের বাজারে বসে ক্ষুধার কাছে পৃথিবী গদ্যময় তার কাছে মনে হচ্ছে, এবং পূর্ণিমার চাঁদকে তার মনে হয়েছে একটা খাদ্য বস্তু। সরকার দেখালো তার দিক থেকে পাল্টে গেল। চাঁদ আকাশে আছে, কিন্তু কে কিভাবে দেখছে এবং কে কিভাবে মনের দিক থেকে সেটাকে গ্রহণ করছে, সেইটা হচ্ছে বড়। আমার যখন কৃষক আন্দোলন শুরু হয়েছে 1931-এর সময়, তখন আরেকজন কবি বলে ফেলছে যে চাঁদের শত গাছ নয়তো আজকে চাঁদ হলো কাস্তে। তার কাছে বাঁকা চাঁদটা কৃষকের কাস্তে রূপান্তরিত হয়ে গিয়েছে। অতএব যেটা দেখছি সেটা বড় কথা নয়, আমি কি উপলব্ধি করছি সেটি হচ্ছে বড় কথা। আর আমাদের দেশের সবচেয়ে প্রিয় যে আমাদের কবি সুকুমার রায়, তিনি কি বলছেন? এরকম আটখানা চাঁদ আকাশে উঠেছে, নবমী দশমী এরকম চাঁদ আকাশে উঠেছে, সেইটা দেখে সুকুমার রায় বলছেন শখ করে মনে পড়ে মটকার কাছে কাল থেকে আধখানা মালপোয়া আছে। মালপোয়া খেয়েছিল, আধখানা কামড় খেয়েছে, আর আধখানা মটকাতে লেগে দিয়েছে। চাঁদ দেখে কারো ক্ষুধার বস্তু মনে পড়ে যাচ্ছে, কারো মালপোয়ার কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? অত আমরা যেটা দেখছি সেটাই বড় কথা নয়। আমরা মন থেকে যেটাকে উপলব্ধি করছি সেইটি হচ্ছে আসল জিনিস। সেই জন্য ট্রুথ ইজ নট অ্যাবসলিউট। ট্রুথ অ্যাবসলিউট হতে পারে না, ইট ইজ অলওয়েজ রিলেটিভ। কে কোন জায়গায় দাঁড়িয়ে কিভাবে দেখছেন তার উপরে দেখাটা নির্ভর করে। আমাদের স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন, তিনি যা পড়াতেন না সব কিছুর মধ্যে বলতেন এই যে শাশ্বত জীবনের বাণী, এই যে শাশ্বত কথা সে বলতেন। ছেলেটা খুব দুষ্ট হয় ছাত্ররা, কারণ নাম দিয়েছিল শাশ্বত স্যার। ওই শাশ্বত স্যারটা জানে না যে পৃথিবীর কোনো জিনিসই শাশ্বত নয়, এবং যেটা দেখছি সেটাই সব নয়। এটা হচ্ছে রিলেটিভ। যে দেখছে তার দেখার উপর নির্ভর করছে, তার অবস্থানের উপর নির্ভর করছে, এবং সে কোন পরিস্থিতিতে কি দেখছে তার উপরে সেই দেখাটা নির্ভর করছে। কমপ্লিট
দেখা হতে পারে না। খুব সোজা করে বলি তাহলে বুঝতে খুব সুবিধা হবে। তিন বন্ধু একটা গাড়ি জোগাড় করেছে, গাড়ি জোগাড় করে গাড়ি করে প্রান্তে চালাতে চালাতে তারা শহর ছাড়িয়ে একদম গ্রামের প্রান্তে চলে গিয়েছে। গ্রামের প্রান্ত থেকে খুব মজা, সে গাড়ি চালাতে গিয়ে একটা ভেড়া ওদের গাড়িতে চাপা পড়েছে এবং চাপা পড়ে ছটফট ছটফট করে ভেড়াটা মরে গেল। ঘটনাটা কি, গাড়ি চাপা পড়ে একটা ভেড়া মারা গেল। তিন বন্ধু তাড়াতাড়ি গাড়ি থেকে নিয়ে বললো, তিন বন্ধু দেখলো একই জিনিস দেখছে, যে গাড়িতে চাপা পড়ে ভেড়াটা মরে গেল, দেখছে একই সঙ্গে তিন বন্ধু একই জিনিস, কিন্তু তিনজনের দেখাটা পাল্টে যাচ্ছে। ওদের মধ্যে যে ছেলেটা মেডিকেল সায়েন্স পড়তো, ডাক্তারি পড়তো, সে দেখে বললে আঘাত জনিত কারণে মরেনি, মনে হচ্ছে অত্যধিক রক্তপাতের কারণে। ওদের মধ্যে একজন ব্যবসায়ী ঘরে ছেলে ছিল, সে দেখে নাড়াচাড়া করে বলে 40 কেজি মাংস ফালতু নষ্ট হয়ে গেল। আর ওদের মধ্যে যে একটু ফিলোসফি মাইন্ডে ছেলে ছিল, সে বলতে এই তো জীবন, এই আছে, এই নেই। What is truth? ট্রুথ বলে কিছু হতে পারে না, অ্যাবসলিউটলি ট্রুথ বলে কোনো জিনিস হতে পারে না। তুমি কোন জায়গাটায় দাঁড়িয়ে কোন জিনিসটা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছো তার উপরে সব কিছু নির্ভর করে, এবং তোমার দেখাটা পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটারও রূপ পরিবর্তিত হয়ে যায়। ওই জন্য আকাশে চাঁদ মায়ের কাছে চাঁদ মামা হয়ে যায়। তার বাচ্চার কপালে চাঁদের টিপকলা পড়ে যায় এবং মামার অনুষঙ্গে চাঁদ আমাদের কাছে সবচেয়ে প্রিয় মামা হয়ে যায়। সকালবেলা যেখান থেকে বাস ছাড়ে সেখানে বাসে উঠেছি, জানলার ধারে সিট, ফাঁকা বাস, আরাম করে জানলার ধারে বসেছি। তারপরে কন্ডাক্টর লোক ডেকে ডেকে তুলছে, বাস ভর্তি হয়ে গেছে, তখনও লোক তুলে যাচ্ছে, আরো লোক তুলে যাচ্ছে। আমি জানলার ধারে যে ফুল হাওয়াতে রেখে বললাম যে আমি চিৎকার করে বললাম যে আর কত লোক তুলবে ভাই, এবার ছাড়ো। এই আমি বিকেল বেলায় মাঝ রাস্তা থেকে বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে ভরা ভর্তি বাসগুলো হু হু করে বেরিয়ে যাচ্ছে, একটা বাসও দাঁড়াচ্ছে না। তখন সকালে ওই আমি এবার চিৎকার করে বললাম একটু দাঁড়িয়ে দুটো লোক তুললে ক্ষতি কি ছিল। তাহলে অবস্থান দেখাটা পাল্টে যাচ্ছে, কোনটাই অ্যাবসলিউট ট্রুথ নয়। যে দেখছে তার দেখার চোখ এবং তার অবস্থানের কারণে দেখার রূপটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। রাত্রেবেলা চুরি হল, পরের দিন সকালে চোরের বউ এই ঘটনাটাকে যেভাবে নেবে, সর্বশান্ত গৃহস্থের বউ সেইভাবে নেবে। তাহলে ঘটনা তো চুরি হোক, কিন্তু কে দেখছে তার উপর নির্ভর করছে ব্যাপারটা সত্যতা। অতএব অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু হতে পারে না। তোমার অবস্থান, তোমার দেখা, তোমার অভিজ্ঞতা তোমাকে সেই পথে নিয়ে যেতে তোমাকে তৈরি করে দেয়। এবারে একটু সাহিত্য থেকে একটু দু একটা উদাহরণ দিই, যেহেতু তোমরা সাহিত্যের ছাত্রছাত্রী, সেই জন্য সাহিত্য থেকে উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো টলস্টয়ের একটা গল্প আছে, বল নাচের পরে, আফটার দি বল। বল নাচ জানি, বল ড্যান্স, সে বল নাচের পরে গল্পটার নাম। টলস্টয় রাশিয়া
কমিউনিস্ট আন্দোলনের সময়ে টলস্টয় বুর্জোয়া সমাজের লেখক বলে পরিচিত হয়েছিলেন এবং তাকে কমিউনিস্টরা প্রায় বর্জন করে দিয়েছিল। সেই টলস্টয় গল্প লিখছেন আফটার দি বল, বল নাচের পরে। একটা সাধারণ ঘরের ছেলে, ইয়ং ছেলে, সে রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যেটা ধনীদের একটা ক্লাব ঘরেতে কি সুবিশাল সব তরুণীরা, অসামান্য সুন্দরী মেয়েরা, অসামান্য সুন্দর সব ছেলেরা সেখানে নাচছে এবং সেখানে হই হই করছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং ওর ভারী ইচ্ছে করে যে ও একটু এরকম বল নাচ নাচবে। একদিন সুযোগ এসে গেল, সে খুব ভালো বল নাচতে পারত, সেবার সেই সুযোগটাকে কাজে লাগালো। ওদের মধ্যে সবচেয়ে সুন্দরী যে মেয়েটাই, আমার মত হয় সুন্দরী মেয়ের দিকে নজর যায়, ও সবচেয়ে সুন্দরী মেয়েটিকে নিয়ে ও বল নাচ করলো এবং এত ভালো নাচলো যে মেয়েটা তো মুগ্ধ হলোই, ওখানে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল। ওই মেয়েটির যে বাবা, সে ওখানকার একজন বেরো না, আমাদের এখানকার জমিদার, সেই ছেলেটিকে বলে, শোনো, আমি খুব খুশি হয়েছি, তুমি কাল সকালে আমার বাড়িতে চা খেতে এসো, চায়ের নেমে। ছেলেটা তো খুব খুশি হয়ে ফিরে এসছে বাড়িতে। বন্ধু বান্ধবদের কাছ থেকে জামা কাপড় জোগাড় করেছে, ও নিজের জামা কাপড় সেরকম নেই, ভালো জামা কাপড় জড়ো জড়ো করে ও সকালবেলা সেজে বুঝে সেই ব্যারনের বাড়িতে গেছে চায়ের নেমন্তন্ন খেতে। বিরাট বড় বাড়ি, বিরাট উঁচু পাঁচিল, সেই গেট দিয়ে ভেতরে ঢুকে থাকে ৩-৪ জন লোক মালিক, তারা বাগানে কাজ করছে। একটা মালিক একটু অসুস্থ এবং বৃদ্ধ, সে কাজ করতে পারছে না। অন্য মালিকরা এসে বলছে তোকে কাজ করতে হবে না, তুই বিশ্রাম কর, আমরা তোদের কাজটা করে দেব। কিন্তু ব্যারন সেই মালিক শুনবে না। ব্যারন সে বলতে পারে কাজ কর, কেন কাজ করবি? সে যখন উঠে কাজ করতে পারছে না, তখন সপাং সপাং করে তাকে চাবুক দিয়ে মারতে আরম্ভ করছে। ছেলেটা তখন সবে ঢুকেছে, স্বপ্নের রাজপুরীতে ঢুকছে। ঢুকে যখন এই ছবিটা দেখছে, সে মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে এখানে আমার ঢোকা যায় না। সে তখন ফিরে চলে গেল। লেনিন বললেন, তোমরা যারা টলস্টয় পড়েছ তারা আবার টলস্টয় পড়ো, আর যারা পড়নি তারা তো পড়বেই। একটা মানুষের অভিজ্ঞতার জায়গাটায় কত গভীর হবে সেই জ্ঞানটা আমরা সেখানে লক্ষ্য করলাম। আমাদের বাদলবাবু শেষের দিকটা দেখেছি তো, আরে বেচারা, ছেলেটা মরে গেল, মেয়েটা মরে গেল, তাদের স্ত্রী মারা গেল। বিশাখা বলে একটা মেয়ে, সে থাকতো সঙ্গে, বয়সও হয়ে গেছে, খুব কষ্ট হলো। তো সেই বাদল সরকারের একটা নাটক আছে বাকি ইতিহাস, থিয়েটার নাটক, এমনি পাসেনিয়ান থিয়েটারের নাটক, তাদের প্রচুর পাসেনিয়ান থিয়েটারের নাটক আছে, তোমরা জানো। সেরকম নাটক হচ্ছে একটা বাকি ইতিহাস। বাকি যে নাটকটা অদ্ভুত প্যাটার্নে লেখা, সেখানে সকালে স্বামী আর স্ত্রী বসে বসে কথাবার্তা বলছে, বলছে ইলেকট্রিক বিলটা জমা দেওয়া হলো না, কালকে তো লাস্ট ডেট, কালকে তো রোববার, রোববার তো টাকা নেবে না, তাহলে আজকে গিয়ে টাকাটা জমা দিতে হবে, তাহলে তুমি এক কাজ করো, টাকাটা জমা দিয়ে বাজারে যাও। এইসব আলোচনা করতে করতে হঠাৎ কাগজে তাদের নজরে এলো একজন আত্মহত্যা করেছে।
এবং ঘটনাচক্রে জানা গেল যে আত্মহত্যা করেছে সে লোকটা হচ্ছে দেখছে না, দিন 10-15 আগে এরা বটানিক্সে বেড়াতে গিয়েছিল, সেখানে ওরা স্বামী স্ত্রী বেড়াতে গিয়েছিল এবং সেখানে এরা 4 জনে মিলে হয়ে করে মিশেছিল এবং ঘুরেছিল এবং তাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে যে একটা আন্তরিকতা গড়ে উঠেছিল, তাদের মধ্যে সেই লোকটি আত্মহত্যা করেছে। সেই মুহূর্তে শুরু হলো নাটকের আসল খেলা। দুজনে দুরকম ভাবে ভাবতে আরম্ভ করলো যে সীতারামপুরে লোকটা আত্মহত্যা করলো কেন। এই যে স্ত্রী ভদ্রমহিলা, তিনি তার মতো করে এর আত্মহত্যার বিবরণটা তার মতো করে ভেবে বর্ণনা করছেন, এই কারণে মারা যেতে পারেন। আর পুরুষটিও তার মতো করে তার চিন্তার দিক থেকে এর মৃত্যুর দিকটাতে নিয়ে যাচ্ছে। তাহলে লোকটা মারা গেছে, কিন্তু সেটাকে দেখছে দুজনে দুরকম ভাবে, দুই দৃষ্টিভঙ্গি আলাদা। অর্থাৎ অ্যাবসলিউট ট্রুথ বলে কোনো কথা পৃথিবীতে নেই। ডিওজিও বলেছিলেন না, ডিওজিও বলেছিলেন ট্রুথ ইজ অলওয়েজ রিলেটিভ, ট্রুথ ইজ অলওয়েজ রিলেটিভ, নট অ্যাবসলিউট। অ্যাবসলিউট ট্রুথ বলে পৃথিবীতে কোনো কথা হতে পারে না, সবটাই রিলেটিভ। তুমি কোথায় দাঁড়িয়ে, কি অবস্থানে, কি দৃষ্টিভঙ্গিতে সেটাকে দেখছো, সেই দেখার উপরে নির্ভর করছে তোমার সব কিছু। অতএব অ্যাবসলিউট ট্রুথ বলে এটা হতেই পারে না। গোর্কির মা কথা বলি, খুব ফ্যামিলিয়ার উপন্যাস গোর্কি, ম্যাক্সিম গোর্কির মা, মাদার। সেখানে কি দেখানো হচ্ছে, রাশিয়ার বিপ্লবের আগের ঘটনা, 1905-এ। 1917-তে রাশিয়ান রিভলিউশন হয়, 1905-এর ঘটনা। 1905-এর ঘটনার সময় দেখানো হচ্ছে সেখানে একটা শ্রমিক বস্তিতে দুই স্বামী স্ত্রী থাকে, তাদের একটি ছেলে আছে। সেই ভদ্রলোক বা লোক কি বলি, ভদ্রতা নাই বা বললাম,